এস্তোনিয়া কি একটি দেশ? এটি কোথায় অবস্থিত? এখানকার মানুষজন কোন ভাষায় কথা বলে? তাদের ধর্মটাই বা কী? এখানে কি বাংলাদেশ থেকে পড়তে আসা যায়? কিংবা পড়তে আসলে কি সেটেল হওয়া যায়? নাগরিকত্ব পাওয়া যায়? এখানকার আবহাওয়া, জলবায়ু বা কেমন? এই সকল প্রশ্নের A to Z আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, স্বাগতম আজকের ভিডিওতে। যদিও আমি আসলে মূলত আমার এই চ্যানেলে সমাজ এবং রাজনীতি নিয়ে কথা বলি। আমি যেহেতু সমাজ এবং রাজনীতির শিক্ষক, সুতরাং এটাই আমি প্রেফার করি। কিন্তু আমি সপ্তাহখানেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার এস্তোনিয়ায় ঘুরে বেড়ানো নিয়ে, যেহেতু আমি এদেশে থাকি এবং সূর্য মাঝরাতেও এখানে থাকে। এরকম একটা ভিডিও দেওয়ার পর আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা দেখবেন নিশ্চয়ই পুরোটা। প্রথমেই আসি হচ্ছে এস্তোনিয়া কি একটি দেশ কিনা। হ্যাঁ, এস্তোনিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশ। ওরা 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছিল। এস্তোনিয়ার জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 13 লাখের মতো, মাত্র 13 লাখ জনসংখ্যা। এস্তোনিয়া কোথায় অবস্থিত? এটিকে বলা হয় বাল্টিক স্টেটস, অর্থাৎ বাল্টিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মাঝে এটি পড়ে। অর্থাৎ এটি আসলে উত্তর ইউরোপের একটি দেশ, উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ বলা যেতে পারে। এর নেইবারিং কান্ট্রিগুলো বা আপনি যদি প্রতিবেশী রাষ্ট্র বলেন তাহলে এরা হচ্ছে ফিনল্যান্ড, লাটভিয়া, তারপর লিথুয়েনিয়া, সুইডেন, রাশিয়া, এরা হচ্ছে এদের প্রতিবেশী রাষ্ট্র। এরা নর্ডিক কান্ট্রির মধ্যে পড়ে, বিশেষ করে এস্তোনিয়াতে নর্ডিক কান্ট্রির মধ্যেই পড়ে। আর এটি অত্যন্ত ঠান্ডার দেশ, অর্থাৎ এটার আবহাওয়া বা জলবায়ু যদি বলেন তাহলে বলতে হবে যে বছরে 2 মাস এখানে গরম থাকে। গরম বলতে 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার থাকে, বা 18 থেকে 20 ডিগ্রি, 25 খুব কমই হয়। এটা হচ্ছে আমাদের সামার, 2 থেকে 2.5 মাস। আর বাকি সময়টুকু আমরা অন্ধকারে থাকি এবং আমাদের শ্বেত শুভ্র তুষারে ঢাকা থাকে, প্রচণ্ড ঠান্ডা থাকে। অর্থাৎ টেম্পারেচার থাকে হচ্ছে -5 থেকে -10, 12, 20, হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি টেম্পারেচারও হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এত মানে সিভিয়ার টেম্পারেচারে কিংবা এত ঠান্ডায় কি মানুষ বাস করতে পারে? হ্যাঁ, পারে, আমরা পারছি। কারণ এখানকার যেই ঘর বাড়ি সবগুলো এয়ার টাইট। অর্থাৎ বাংলাদেশে আপনি শীতকালে যেরকম ঠান্ডা অনুভব করেন, আমরা এস্তোনিয়ান উইন্টারে এত ঠান্ডা অনুভব করি না। সবসময় এখানে টেম্পারেচার 20 ডিগ্রি থাকে, কিংবা আপনি চাইলে আরও বাড়ায় 22 ডিগ্রিও করতে পারেন, মানে ঘরে। এবং আপনি বাইরেও যেখানেই যাবেন, শপিং মলে যান, হোটেল রেস্টুরেন্টে যান, বাসে যান, আপনি ইউনিভার্সিটিতে যান, সব জায়গায় এই টেম্পারেচারই। সুতরাং কোনো সমস্যা হয় না। এই দেশের মানুষের ধর্ম কি? এদেশের বেশিরভাগ মানুষের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, তবে অন্যান্য নানান ধর্মাবলম্বীর মানুষজনও এখানে বসবাস করে। এখানে কি মুসলিম ধর্ম কিংবা অন্যান্য ধর্ম প্র্যাকটিস করা যায়? হ্যাঁ, যায়। আমরা এখানে করছি। এখানে ইসলামিক ইনস্টিটিউট আছে, সেখানে গিয়ে আপনি এমনকি নামাজ পড়তে পারবেন। সেখানে নামাজের ব্যবস্থা আছে, মানে মসজিদ আছে। এরপরের প্রশ্ন হচ্ছে, এস্তোনিয়ায় কি পড়তে আসা যায় বাংলাদেশ থেকে? হ্যাঁ, অবশ্যই পড়তে আসা যায়। অনেক বাংলাদেশি স্টুডেন্ট এসছে এখানে পড়তে এবং পড়ছে, পড়ে সেটেলও হয়েছে। কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা যায়? এখানকার প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্সে আপনি পড়তে আসতে পারবেন। ঠিক আছে, তাদের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে। তবে এক্ষেত্রে আমি বলবো আপনি প্রথমে ট্রাই করবেন হচ্ছে টার্তু ইউনিভার্সিটি, সেটা এখানকার সবচাইতে ভালো ইউনিভার্সিটি। এরপর আপনি ট্রাই করবেন তালিন টেকনোলজি ইউনিভার্সিটি কিংবা তালিন ইউনিভার্সিটি। এই 3টে ইউনিভার্সিটি এখানকার সবচাইতে ভালো বিশ্ববিদ্যালয়। আমি যেখানে পড়াই এটি একটি ছোট প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আপনি সেখানেও ট্রাই করতে পারেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং কিংবা বিজনেসে পড়তে চান, আমি মনে করি আপনি আমাদের এখানেও ট্রাই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি প্রথমেই ট্রাই করবেন হচ্ছে টার্তু ইউনিভার্সিটিতে। আপনি যদি অনার্স পড়তে আসতে চান, যে কোনো সাধারণ সাবজেক্টে, সেটা হোক সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কিংবা ধরেন আপনি সাধারণ যে কোনো সাবজেক্টে কিংবা ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিংয়ে, প্রথম টার্গেট হবে হচ্ছে টার্তু ইউনিভার্সিটি। আর আপনি যদি শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান, মনে করেন যে ইঞ্জিনিয়ারিংটা আপনি ভালোভাবে পড়বেন, তাহলে তালিন টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। আর টার্তু এবং তালিন ইউনিভার্সিটিতে আপনি অন্য যে কোনো সাবজেক্টই পড়তে পারবেন, ডাক্তারি থেকে শুরু করে অন্য যে কোনো সাবজেক্ট পড়তে পারবেন,
কোনো সমস্যা নেই। তাহলে পরের প্রশ্ন হচ্ছে এখানকার টিউশন ফি কেমন? এখানকার টিউশন ফি অনার্স লেভেলে অ্যাভারেজ আমি বলছি, এক এক ইউনিভার্সিটিতে এক এক প্রোগ্রামে এক এক রকম। অনার্স লেভেলে আপনার টিউশন ফি হবে হচ্ছে 3,000 থেকে 5,000 ইউরোর মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরেন 3.5 লাখ থেকে 6 লাখ টাকার মাঝে আপনি বছরে টিউশন ফি দিয়ে কিন্তু পড়তে পারবেন, ঠিক আছে? অর্থাৎ বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির চাইতেও কম। মাস্টার্স লেভেলে টিউশন ফি কেমন? এটাও ভ্যারি করে, 4,000 থেকে 6,000 ইউরোর মতো। তাহলে আপনি হিসাব করে নিতে পারেন 4.5 লাখ থেকে 6.5 লাখ টাকার মতো হবে, এরকমই হবে বাংলাদেশি টাকায়। আর পিএইচডিতে কত? পিএইচডিতে কোনো টিউশন ফি নাই, এখানে আপনাকে ফান্ডিং বা আপনাকে সরকারি টাকা দিয়ে পড়াবে, ঠিক আছে? এখানে কি স্কলারশিপ পাওয়া যায়? হ্যাঁ, আপনি সকল প্রোগ্রামে যখন আবেদন করবেন আপনি চাইলে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এখানে পড়াশোনার ভাষা কি? আপনি তো ইংরেজিতেই পড়তে আসবেন, আপনি তো আর এস্তোনিয়ান ভাষা জানেন না, তাই না? সুতরাং আপনি ইংরেজিতে পড়তে আসবেন। আইএলটিএস স্কোর কত লাগে? আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে পড়তে আসতে চান, মানে আপনি যদি অনার্সে পড়তে আসতে চান, তাহলে 5.5। আইএলটিএস স্কোর 5.5 to 6.5 or 6, এটা হচ্ছে ব্যাচেলর লেভেলে। আর মাস্টার্স লেভেলে 6 to 6.5 to 7, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মানে আমি বলবো যে অনার্স লেভেলে 5.5 থেকে 6 আর মাস্টার্সে 6 থেকে 6.5 হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানকার বেশিরভাগ ইউনিভার্সিটিতে। কয়েকটা প্রোগ্রামে হয়তো জিআরই চায়, তেমন 2-1টা ছাড়া তেমন কোনো প্রোগ্রামে জিআরই নেই। আইএলটিএস স্কোর হলেই চলে 5.5 থেকে 6.5। অনার্স হলে 5.5 থেকে 6, মাস্টার্স হলে 6 থেকে 6.5, আর পিএইচডি হলেও এরকমই 6.5 বা এরকম। আর এরপরের প্রশ্ন হচ্ছে এখানে থাকা খাওয়ার খরচ কেমন? এটা আসলে নির্ভর করে আপনি কিভাবে থাকবেন, আপনি কিভাবে পড়বেন, আপনি কিভাবে চলাচল করবেন। তবে আপনি যদি ছাত্র হন তাহলে আপনি যদি একা থাকেন তাহলে আপনি একটা ডরমিটরিতে থাকবেন, আপনার ডরমিটরির ভাড়া মাসে যাবে হচ্ছে 200 থেকে 300 ইউরো, এর বেশি না। 200 থেকে 300 ইউরো মানে বাংলাদেশি টাকায় 25,000 থেকে 35,000 বাংলাদেশি টাকা মান্থলি। আর আপনার খাওয়ার পেছনে খরচ হবে হয়তো ধরেন আরও 200 ইউরো, অর্থাৎ আপনি 500 থেকে 550 বা 700-600 টাকায় 600 ইউরোয় আপনি ভালোভাবে চলতে পারবেন, অর্থাৎ 50 থেকে 60,000 বাংলাদেশি টাকায় আপনি মোটামুটি চলতে পারবেন আপনি একজন ছাত্র হয়ে যদি ডরমিটরিতে থাকেন। কিন্তু যদি আপনি পরিবার নিয়ে থাকেন, ধরেন স্বামী স্ত্রী, তাহলে আপনি যদি একটা ফ্ল্যাটে থাকেন তাহলে আপনার ফ্ল্যাট ভাড়া যাবে হচ্ছে 400 থেকে 500 ইউরোর মতো, অর্থাৎ 40 থেকে 45,000 বা 50,000 ইউরোর মতো বাংলাদেশি টাকা, 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মতো। আর আপনার খাওয়ার পিছনে যা খরচ হয় 200-300 ইউরো খরচ হবে। আমি বলবো যে একজন স্টুডেন্টের খরচ হবে হচ্ছে ওভারঅল 500 থেকে 600 ইউরো, মানে 50 থেকে 60,000 টাকা। আর একজন ফ্যামিলি যদি থাকেন আপনারা দুজন মিলে তাহলে খরচ হবে হচ্ছে 600 থেকে 800 ইউরো, যদি আপনি এক রুমের একটা অ্যাপার্টমেন্টে থাকেন কিংবা 2 রুমের একটা অ্যাপার্টমেন্টে থাকেন, কিংবা 900 ইউরো খরচ হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 70 থেকে 80,000 কিংবা 90,000 টাকা খরচ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কি আপনি ইনকাম করতে পারবেন? আপনার কি কাজ করার পারমিশন আছে ছাত্র অবস্থায়? হ্যাঁ, ছাত্র অবস্থায় আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এস্তোনিয়ায়, এই পারমিশন আছে আপনার। এবং আমার বেশিরভাগ ছাত্রছাত্রী যারা বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে আসে, আফ্রিকা কিংবা ধরেন এশিয়া কিংবা অন্যান্য যে দেশগুলো থেকে আসে, তারা ফুল টাইম চাকরি করে কিংবা পার্ট টাইম চাকরি করে, এবং তারা যে টাকা পায় তাতে তাদের থাকা খাওয়ার খরচ খুব ভালোভাবেই হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে টিউশন ফির টাকাটাও কিন্তু তারা তুলে ফেলতে পারে, কারণ যেহেতু তারা ফুল টাইম কাজ করে, কিংবা সামারে যে 2-3 মাস বন্ধ থাকে, উইন্টারে যে 1 মাস বন্ধ থাকে, সেখানে তারা কিন্তু খুব ভালোভাবে টিউশন ফিটা তুলে নিতে পারে। আমি বলবো যে আপনার যদি কিছুটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে, আপনি খুব ভালোভাবেই কিন্তু এখানে চলতে পারবেন, টিউশন ফি দিয়ে আপনি পড়াশোনাটা শেষ করে ফেলতে পারবেন। ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে পড়াশোনার পর কি? পড়াশোনার পর আপনি যখন সার্টিফিকেট পাবেন, আপনাকে ওরা 6 মাস থেকে 1 বছর আরও এক্সট্রা থাকার অনুমতি দিবে, যাতে আপনি এখানে একটা চাকরি জোগাড় করে নিতে পারেন। এবং আপনি যখন চাকরি জোগাড় করবেন তখন তো আপনি চাকরি পেয়েই এখানে থাকবেন। বেশিরভাগ না, শতভাগ সবাই এখানে এভাবেই থাকছে। এবং একটা সময় আপনি যখন 8 বছর থেকে যাবেন, আপনি প্রশ্ন করতে পারেন এখানে কি নাগরিকত্ব পাওয়া যায়? হ্যাঁ, আপনি যখন 8 বছর এখানে থেকে যাবেন তখন আপনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন,
আপনার যদি একটা চাকরি থাকে এবং আপনি যদি এখানকার ভাষা B1 লেভেল পর্যন্ত শিখতে পারেন, তাহলে আপনি এখানকার নাগরিকত্বও পেয়ে যাবেন। এখন ফাইনাল প্রশ্ন, এখানে থাকতে কেমন লাগে? আমার তো খুব ভাল লাগে। I have lived in Sweden for 6 years. I studied there, my master's, and of course I lived in UK. I did my PhD there. আমি আসলে আমি তো সুইডেনে আসলে 6 বছর ছিলাম, ইংল্যান্ডে 3 বছর ছিলাম, নেদারল্যান্ডসে ছিলাম, মানে আমি পুরো ইউরোপে 22 বছর থাকছি। এস্তোনিয়াতে 14-15 বছর হয়ে গেছে, অ্যান্ড আই এন্ডেড আপ হিয়ার, রাইট? আমি এখানেই থাকছি এবং এখানেই আমি সেটেল হয়েছি, কারণ আমার এখানে পছন্দ হয়। এটি পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম দেশ, প্রথম কান্ট্রি, সম্পূর্ণ ডিজিটালাইজ কান্ট্রি। এবং আপনি যদি নীরবতা পছন্দ করেন, আপনি যদি কোনো ঝামেলা পছন্দ না করেন, কিংবা ধরেন আপনি যদি মনে করেন যে আমি এমন একটা জায়গা থাকতে চাই যেখানে স্লো পেস, অর্থাৎ কোনো হাসল অ্যান্ড বাসল নাই, আপনাকে মানে সবসময় একটা দৌড়ের উপর থাকতে হবে, এরকম যদি আপনি মনে করেন যে না, আমি এরকম থাকতে চাই না, দৌড়ের উপর থাকতে চাই না, ঝামেলা চাই না, ইটস এ কান্ট্রি ফর ইউ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন যদি মিস হয়ে থাকে জানাবেন নিশ্চয়ই আপনাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন।